জন স্টোনের থেকে গোলটা চলে আসে, সেটাও আবার 90+8 মিনিটে। তো এটাই দেখায় যে ম্যানচেস্টার সিটি কেন একটা চ্যাম্পিয়ন টিম। লাস্ট মিনিট অব্দি তারা কিন্তু ম্যাচটাকে হারার জন্য রাজি ছিল না, এবং দে ফর টিল দি এন্ড। তো সেই জন্যই ম্যাচটা তারা খুব ড্র হতে পারে, এবং খুবই হাড্ডাহাড্ডি খেলা। তো এই দুটো ম্যাচই আমার মনে হয় খুবই ভালো খেলা হয়েছে এই গেম উইকে। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার এপিসোড অফ গেম উইক গুরুস, যেখান থেকে হয় বাঙালির ফুটবলের আড্ডা শুরু। সবাইকে জানাই প্রণাম। আশা করছি সকল দর্শক বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার সাথে আছে সন্দীপ। আজকে আমরা ডিসকাস করব রিগার্ডিং গেম উইক 5 রিভিউ, যেখানে আমরা গেম উইক 5 এর সব ম্যাচের অ্যানালিসিস অ্যান্ড যে কোন ম্যাচে কোনটা হিট হয়েছে, কে ফ্লপ গেছে, কোন প্লেয়ার ভালো খেলেছে, কোন টিম এক্সপেকটেশনের অনুযায়ী বেশি ভালো খেলেছে, কে গোল দিয়েছে, কে অ্যাসিস্ট দিয়েছে, সেই সব নিয়ে আমরা বিস্তারিতভাবে ডিসকাস করব আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আর বেশিক্ষণ দেরি না করে আজকে আমরা শুরু করব গেম উইক 5 এর প্রথম ম্যাচ এর ডিসকাশন দিয়ে। এই গেম উইকের প্রথম ম্যাচ ছিল ওয়েস্ট হ্যাম এবং চেলসির মধ্যে, এবং চেলসি ম্যাচটা 3-0 বার করে নেয় এবং খুবই ভালো একটা পারফরমেন্স দেখায়। ম্যারেস্কার আন্ডারে চেলসির ভালো পারফরমেন্সের আমরা ঝলক আগেও দেখেছি, এবং এই উইকেও সেটা আমরা দেখতে পাই। তো এই যে 3-0 চেলসি জিতে, তার মধ্যে প্রথম গোল এবং দুটি গোল, সেকেন্ড গোল দুটি গোলই নিকোলাস জ্যাকসন করে, এবং তিনি দুর্দান্ত খেলেছেন এই প্রথম হাফটি। এবং 4 মিনিটের গোলে অ্যাসিস্ট ছিল জর্ডেন স্যাঞ্চোর থেকে, যিনি হচ্ছেন চেলসির নতুন এইবার ট্রান্সফার। আর সেকেন্ড অ্যাসিস্ট ছিল মোসেস ক্যাসিরোর থেকে 18 মিনিটে। তারপরে আবার কোল পালমার, যে খুবই একজন প্রচলিত নাম এবং খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার, ইংলিশ ফুটবল প্লেয়ার চেলসির, কোল পালমার আবার একটা গোল করে দেয় 47 মিনিটে। এবং এবং ইন্টারেস্টিংলি এই অ্যাসিস্টটাও আসে আবার নিকোলাস জ্যাকসনের থেকেই। সো 3-0 চেলসি জিতে ম্যাচটা, 47 মিনিটের পর আর গোল আসেনি, এবং ম্যাচটা খুবই তার মানে চেলসি ডমিনেটই করেছিল। এবং ওয়েস্ট হ্যামের একটা খুব একটা ল্যাকাডেসিক্যাল অ্যাপ্রোচও দেখা গেছিল গেমে, তারা কিন্তু গেমে কখনোই খুব একটা আসতে পারেনি, এবং সেই ইন্টেন্টটাও তাদের থেকে দেখা যায়নি। এছাড়াও এই ম্যাচে অনেক কটাই ইয়েলো কার্ড আছে, প্রায় 7টা ইয়েলো কার্ড আছে, যেখানে 5টা ওয়েস্ট হ্যামের প্লেয়ার ইয়েলো কার্ড দেখে, এবং চেলসিরও দুটো প্লেয়ার ইয়েলো কার্ড দেখে। এই ছিল আমাদের এই গেম উইকের প্রথম ম্যাচ, যেখানে চেলসি ডমিনেট করেছে পুরো ম্যাচটা। নেক্সট আমরা চলে আসবো দ্বিতীয় ম্যাচ, যেটা অ্যাস্টন ভিলার সাথে উলভসের খেলা হয়েছিল। এই ম্যাচে উলভসের ম্যাথুস কুনার থ্রু দিয়ে 25 মিনিটসে গোল করে উলভস কিন্তু এগিয়ে যায়। বাট অ্যাস্টন ভিলা আগের গেম উইকের মতোই এভারটনের সাথে আগের গেম উইকে যেমন পিছিয়ে পড়ে আবার কামব্যাক করে জিতেছিল, সিমিলারলি এই গেম উইকেও অ্যাস্টন ভিলা প্রথম 25 মিনিটে পিছিয়ে যাওয়ার পরে সেকেন্ড হাফে তারা আবার জ্বলে ওঠে, অ্যান্ড সেখানে প্রথম গোল করে অলি ওয়াটকিন্স। আমরা এই গেম উইকে আগের ভিডিওতে আমরা আগেই ডিসকাস করেছিলাম যে ওয়াটকিন্স হবে একটা তরুপের তাস অ্যাস্টন ভিলার, অ্যান্ড সেটা আমাদেরকে সত্যি প্রমাণ করেছে। অ্যান্ড ওয়াটকিন্স আবার গোল দিয়েছে, আগের গেম উইকে দুটো গোল দিয়েছিল, এই গেম উইকে আবার একটা গোল দিয়ে 73 মিনিটসে, এটা মর্গ্যান রজার্সের অ্যাসিস্টের থ্রু দিয়ে। নেক্সট আবার 88 মিনিটে এজরি কনসার থ্রু দিয়ে গোল করে, সেটা ইউরি টুইলসম্যান্স অ্যাসিস্ট করে। এবং 90+4 মিনিটে জন ডুরানের গোলের থ্রু দিয়ে 3-1 হয়ে এবার অ্যাস্টন ভিলা ম্যাচটা জিতে যায়। এই ম্যাচটা খুবই দুর্দান্ত ম্যাচ হয়, কারণ প্রথম দিকে উলভস খুব ভালো অ্যাটাকিং করছিল অ্যান্ড অনেক বেশি চাপে ফেলে দিয়েছিল অ্যাস্টন ভিলাকে। বাট সেকেন্ড হাফ থেকে অ্যাস্টন ভিলা তাদের নিজের খেলার থ্রু দিয়ে ওয়াটকিন্স, মর্গ্যান রজার্সের দুর্দান্ত গেম প্লেরে থ্রু দিয়ে অ্যাস্টন ভিলাকে এগিয়ে দেয়। তো অলি ওয়াটকিন্সের নিজের খুব ভালো পারফরমেন্সের জন্য তিনি এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। এরপরেই তার পরের খেলা ছিল হচ্ছে ফুলহ্যাম আর নিউক্যাসল, যেখানে অন পেপারস নিউক্যাসলই স্ট্রংগেস্ট সাইড হিসাবে স্টার্ট করে ম্যাচটা, এবং সকল দর্শকরা আশা করেছিল হয়তো নিউক্যাসলই ম্যাচটা বার করে নেবে। যদিও ফুলহ্যাম আমরা দেখছি এই সিজনে যথেষ্ট ভালো ফর্মে আছে, এবং তাদের বেশ কয়েকটা প্লেয়ার তাদের বলতে পারা যায় বেস্ট ফর্মের মধ্যে দিয়েই যাচ্ছে, এবং টিমটাও ভালো পারফর্ম করছে। তো এই ম্যাচে যেরকম বেশিরভাগ দর্শকের আশা ছিল কি হয়তো নিউক্যাসল ম্যাচটা ইজিলি বার করে নেবে, ঠিক তার উল্টো হয়, যেটার জন্যই এফপিএল এত ফেমাস এবং যেটার জন্যই এফপিএল আমাদের দেখতে ভালো লাগে। ফুলহ্যাম হারিয়ে দেয় নিউক্যাসলকে 3-1। হাফ টাইমে স্কোরটা ছিল 2-0, এবং তারপরে সেটা ফাইনালি ম্যাচটা হয়ে যায় 3-1। প্রথম গোল আসে রয়্যাল হেমিনেজের থেকে 5 মিনিটে। তারপরে নেক্সট গোল আসে আমাদের, যাকে আমরা গেম উইকে খুবই হাইলাইট করে থাকি, একজন প্লেয়ার স্মিথ রো, তার কাছ থেকেই আসে সেকেন্ড গোলটা, এবং এই গোলটাই অ্যাসিস্ট করেছে কিন্তু আয়োবি। তারপরে আবার 92 মিনিটসে গোলটা আসে নেলসনের থেকে ফুলহ্যামের, কিন্তু তার আগে অন দি 46 মিনিট বার্নস কিন্তু একটা গোল করে দেয় নিউক্যাসলে। তো 46 মিনিটের পর ম্যাচটা 2-1 হিসেবে যথেষ্ট ভালো খেলা হয়েছিল, এবং একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল, কিন্তু আবার লাস্টের ধারে একটা ফুলহ্যাম গোল করে দেয়। তো রেজাল্টটা যদিও 3-1, তবুও সেকেন্ড হাফটা খুবই ভালো হয়েছে, খেলাটা ইন্টারেস্টিং হয়েছে। এবং বার্নস বার্নস কিন্তু আগেও দুটো গোল করেছিল তার লিমিটেড টাইমে চান্স পেয়ে।
তো সেই জন্যই বান্স এই ম্যাচটা স্টার্ট করে এবং বান্স কিন্তু গোলও কনভার্ট করে দেয়, একটা গোলও করে দেয় এই ম্যাচটাতে। তো এপিএল ম্যানেজার্সদের ধারে এটা একটা টিপস হতে পারে, আপনারা বান্সের ধারে চোখ রাখতে পারেন, কারণ কিন্তু বান্স ভালো বেশ পারফরমেন্স করছে, এই উইকেও একটা গোল করে দিয়ে তার টোটাল 3টে গোল হয়ে গেল কিন্তু। এবার আমরা চলে আসবো নেক্সট ম্যাচ, যেটা লেচেস্টার ভার্সেস এভারটনের ম্যাচ। লেচেস্টার লাস্ট 4টে ম্যাচ ধরে হারছিল। এই ম্যাচটা কোনো মতে তারা 1-1 ড্র করে 1 পয়েন্ট পকেটে নেয়। এভারটন, যেটা একটা প্রথম জয়ের উপেক্ষায় ছিল, বাট স্টিল তারা 73 মিনিটস গোল করে আবার এভারটন 1 পয়েন্ট নিয়েই, হ্যাঁ 1 পয়েন্ট নিয়েই খুশি হন। এই ম্যাচটা নিয়ে আমরা যখন আগে বিবেচনা করেছিলাম, সেটা হচ্ছিল এই ম্যাচটা ভেবেছিলাম খুব ভালো গোল হবে, মানে আরো বেশি হাই স্কোরিং হবে, বিকজ দুটো টিমই কিন্তু ডিফেন্সিভলি খুবই স্ট্রং, খুবই উইক। অ্যান্ড এভারটন, যেমন আমরা আগের আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি, এভারটন সব থেকে বেশি গোল কনসিড করেছে এবারের প্রিমিয়ার লিগে আপাতত। তো আগের এবারে আপাতত 14টা গোল সব থেকে বেশি কনসিড করে। হ্যাঁ, সেখানে লেচেস্টারও যদি আমরা ডিফেন্স দেখি, খুব একটা স্ট্রং ডিফেন্স নয়। তো সেই কারণে আমরা ভেবেছিলাম যে একটা অ্যাটাকিং, লেচেস্টার যেহেতু ভার্ডি খুব ভালো ফর্মে ছিল, আগের গেম উইকে খুবই ভালো দুর্দান্ত খেলেছিল, প্লাস এভারটনের ক্যালভার্ট লুইনের মতো প্লেয়ার খুব ভালো ছন্দে আছিল, সেও খুব ভালো, তো ভেবেছিলাম খুব ভালো গোল হবে, বাট সেটা সেটা আমাদেরকে ভুল প্রমাণ করেছে, অ্যান্ড সেই ম্যাচটা 1-1 ড্র করে শেষ হয়। তো যাই হোক, এভারটন নিজেদের ফার্স্ট উইনের জন্য এখনো অপেক্ষা করে আছে, হয়তো নেক্সট গেম উইকে সেটা ওরা চেষ্টা করবে প্রথম উইন জেতার জন্য। অ্যান্ড লেচেস্টার সিটি, যেটা লাস্ট 4টে ম্যাচ ধরে হেরে আসছিল, তারা প্রথম পয়েন্ট তাদের খাতায় বুক করলো এই ম্যাচে। এরপরে দর্শক বন্ধুরা, এর পরের খেলাটাই ছিল লিভারপুল এবং বোনমাউথ, এবং লিভারপুলের ফ্যান্সরা এই ম্যাচটার ধারে তাকিয়েছিল, কারণ তারা আগের ম্যাচটাই কিন্তু ভিক্টরি নিয়ে আসতে পারেনি। তো এই ম্যাচটাই লিভারপুল আবার তাদের যেরকম এক্সপেক্টেড সেরকমই পারফরমেন্স করে, 3-0 ম্যাচটা লিভারপুল বোনমাউথকে হারিয়ে দেয়। প্রথম দুটি গোলই আসে লুইস ডিয়াসের কাছ থেকে 26 মিনিট, এবং তারপরেই আরো 2 মিনিট পরেই 28 মিনিটে একটা গোল। এবং ইন্টারেস্টিংলি এই দুটি গোলের অ্যাসিস্ট আসে দুটি লিভারপুলের ডিফেন্ডারের থেকে, কোনাটে এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে নিয়ে আমরা অনেক কটা সপ্তাহ ধরেই বলছি যে তার ভালো পয়েন্ট দেওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা। এটা খুবই এক্সপেক্টেড যে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এমনি আরো অনেক পয়েন্টস দিতে থাকবে এপিএল ম্যানেজার্স থেকে, এবং তার অ্যাসিস্টটাও খুব একটা দেখার মতনই অ্যাসিস্ট ছিল, যেই লুইস ডুয়াসের সেকেন্ড গোলটা ছিল সেই গোলটাই। তারপরেই 37 মিনিটে গোল করে দেয় কিন্তু ডারউইন নুনেজ। এবং ইন্টারেস্টিংলি এই ম্যাচটাই দুটা স্টার্ট করেনি, কিন্তু তার জায়গায় স্টার্ট করেছিল কিন্তু নুনেজ। এবং নুনেজ একটা চমৎকার গোল করে দেয়, এবং সেই গোল করা দেখে অনেক কমেন্টেটর এই কথাও বলে যে ডারউইন কিন্তু ইজি জিনিস করতে পারে না, কিন্তু হি ডাজ ডিফিকাল্ট থিংস ইজি। তো গোলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন খুব একটা সুন্দর গোল করে, দেখার দেখার মতো গোল ছিল। এবং এই গোলটাই আসিস কিন্তু সেই আসে মোহাম্মদ সালার থেকে। যদিও সালাদ থেকে এই গেম উইকে আমরা কোনো গোল পাইনি বা একটার বেশি অ্যাসিস্ট পাইনি, কারণ আমরা সালাদ থেকে সেমনি অপেক্ষা করে থাকি সমস্ত গেম উইকে কি সালাদ থেকে আমরা ডাবল ডিজিট পয়েন্টস পাবো। তো আগের গেম উইক এই গেম উইক দুটোই যে খুব একটা ভালো গেছে সালার জন্য সেটা নয়, কিন্তু আমরা আশা করব সে পরের গেম উইক গুলোতে আবার তার ভালো পারফরমেন্সে ফিরে আসবে, এবং গোল স্কোরিং সিটেও তার নামটা উঠে আসবে আবার। এবং এই ম্যাচটাতেও প্রায় বোনমাউথের টোটাল 5টা ইয়েলো কার্ড খেতে হয় তাদেরকে, কারণ সেকেন্ড হাফে লিভারপুল কিন্তু আর গোল দিতে পারেনি বোনমাউথকে, সেখানে তাদের জন্য ডিফেন্স করাটা একটু ডিফিকাল্ট হচ্ছিল বোনমাউথে, এবং আমরা দেখতে পাচ্ছি তারা 5টা ইয়েলো কার্ডও খেয়ে গেছে এই ম্যাচটাই। আর এছাড়াও অন দিস ম্যাচ আমরা আরেকটা কথাও বলতে পারি, সেমেও কিন্তু এই ম্যাচে একটা নেটে কিন্তু বল ঢুকিয়ে দিয়েছিল, যদিও সেটা অফসাইড হয়ে যায়, কিন্তু সেমিওর পারফরমেন্সটা বেশ লাইভলি ছিল, এবং তাকে পুরো ম্যাচটাতেই অনেকটা বেশ ভালো ছন্দে লেগেছে। তো পরের গেম উইক গুলোতে আমরা যেরকম গেম উইক গুলোতে বলে আসছি, আপনারা কিন্তু সেমিওর থেকে ভালো পয়েন্টস আশা করতে পারেন। নেক্সট ম্যাচ, যেটা আরেকটা দুর্দান্ত ম্যাচ হয়, সেটা হচ্ছে সাউথহ্যাম্পটনের সাথে ইপসুইচ টাউন। আমরা আগের উইকের যে ওয়াচ লিস্ট প্লেয়ার্সের যে ভিডিওটাতে বানিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা একটা ডিফারেন্সিয়াল প্লেয়ারকে মেনশন করেছিলাম, সেটার নাম ছিল টাইলার ডিবলিং। অ্যান্ড সেই ডিবলিং কিন্তু আমাদের সেই ওয়াচ লিস্টের ডিফারেন্সিয়াল প্লেয়ারের যে আমরা বলেছিলাম, সেটা কিন্তু ঠিক প্রমাণ করেছে। অ্যান্ড তিনি কিন্তু 5 মিনিটে গোল করে, অ্যাডাম লালানার অ্যাসিস্টের থ্রু দিয়ে টাইলার ডিবলিং 5 মিনিটে গোল করে কিন্তু সাউথহ্যাম্পটনকে এগিয়ে দেয়। বাট আবার প্রত্যেক পুরো ম্যাচটাই কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে যায়, যেখানে সাউথহ্যাম্পটন 4টে ইয়েলো কার্ড খায় এবং ইপসুইচ টাউনেরও 4টে প্লেয়ার ইয়েলো ইয়েলো কার্ড খায়। লাস্টে 90+5 মিনিটে স্যাম মরসির গোলের থ্রু দিয়ে ইপসুইচ টাউন ইকুয়ালাইজ করে, অ্যান্ড ম্যাচটা 1-1 ড্র হয়। এটা সাউথহ্যাম্পটন অনেক চান্সেস ক্রিয়েট করেছিল, প্লাস অ্যাটাকিংও ভালো অনেকটাই খেলেছিল বেশিরভাগ সময়, বাট সেটা গোলে কনভার্ট করতে পারেনি। অ্যান্ড ইপসুইচ টাউনে যেটা আমরা দেখে আসছিলাম, ডিফেন্স খুব উইক ছিল, বাট এই ম্যাচে খুব ভালো ডিফেন্স করে তারা 1-1 ম্যাচটাকে ড্র করে তারা 1 পয়েন্ট নিজেদের পকেটে ভরে নেয়। স্যাম মরসি লাস্ট মিনিটের গোল এমন দুর্দান্ত গেম প্লের জন্য তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এই ম্যাচে।
তো ওয়ান অফ দ্য গুড এক্সাইটিং ম্যাচেস বিটুইন দ্য মিডল অ্যান্ড দ্য বটম টিমস অফ দ্য ইপিএল। সো এই ম্যাচ থেকে আমাদের এটাই, যে 1-1 ড্র করে সাউথহ্যাম্পটন এন্ড ইপসুইচ টাউন এক এক পয়েন্ট নিয়ে তাদের খাতায় বুক করে। এর পরের ম্যাচই ছিল আবার স্পার্স এবং বেনফোর্ড, এবং ইন্টারেস্টিংলি বেনফোর্ড কিন্তু 1 মিনিটেই একটা গোল করে দেয়, সেটাও টটেনহাম হটস্পার স্টেডিয়াম লন্ডনে। তো এখানে সেটা অনেকটাই চিন্তায় ফেলে দিয়েছিল স্পার্সের ফ্যান দেখে, হোম ফ্যান দেখে, কি এই ম্যাচটা কি তাহলে স্পার্স হারাতে চলেছে। একেবারেই না, সেটা একবারেই আমাদেরকে ভুল প্রুফ করে দেয়। প্রথমেই একটা গোল চলে আসে তাদের এইবারের সাইন স্ট্রাইকার সোলাঙ্কের থেকে, যার থেকে আমরা অনেক গেম উইক ধরেই আশা করছিলাম হয়তো তিনি গোল করবেন গোল করবেন। এই সপ্তাহে সেই গোলটা আসে এবং 8 মিনিটে গোলটা চলে আসে, যেখানে কিন্তু ম্যাচটা ইকুয়ালাইজ হয়ে যায়। তারপরে খুব হাড্ডাহাড্ডি কিছুক্ষণ 10-20 মিনিট খেলা চলে, এবং তারপরেই জনসন 28 মিনিটে স্পার্সের জনসন গোল করে দেয়, এবং এই গোলটার অ্যাসিস্ট এসছে সনের থেকে। এবং তারপরে ম্যাচটা অনেকটাই ডমিনেট করতে থাকে স্পার্স। যদিও বেনফোর্ড সবসময় ম্যাচে ছিল, কিন্তু ম্যাচে থাকলেও জেমস ম্যাডিসন আবার 85 মিনিটে থার্ড গোলটা করে দেয় স্পার্সের হয়ে, এবং রেজাল্টটা 3-1। এবং এই ম্যাচটাতে ম্যাডিসন এবং সন দুজনকেই খুব লাইভলি লেগেছিল। তাছাড়াও ডোমিনিক সোলাঙ্কে কিন্তু গোল স্কোরিং এর ফর্মের মধ্যে চলে এসেছে। এবং এই ম্যাচটাই ম্যান অফ দ্য ম্যাচ হয় সন, তার দুটো অ্যাসিস্টের জন্য। তার পারফরমেন্সটাও খুব ভালো ছিল পুরো গেমটাতেই। সে অনেকটাই বল নিয়ে এধার ওধার করে ভালো একটা খুব প্লে মেকারের কাজ করেছে, এবং খুব ভালো ম্যাচটাকে চালনা করেছে, এবং দুটো অ্যাসিস্টও দিয়েছে। আর বেনফোর্টের হয়ে গোলটা, আমরা যেরকম বেনফোর্টের প্লেয়ার দেখে নিয়ে সবসময় কথা বলেছি এই সিজনে, বেনফোর্টের হয়ে 1 মিনিটে গোল কিন্তু করে দেয় বুয়েমো, এবং তারপরে আর তারা গোল করতে পারেনি, সুতরাং ম্যাচটা 3-1 তারা হেরে যায়। নেক্সট ম্যাচ আমরা চলে আসবো, সেটা হচ্ছে ক্রিস্টাল প্যালেস অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড। এই যে ম্যাচ, যে আগের সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড এখানে 4-0 হেরে গেছিল, তো সেইটারই বদলা নেওয়ার জন্য এই ম্যাচটা ম্যানচেস্টার খুব ভালো স্টার্ট করে। অ্যান্ড খুব ম্যানচেস্টার ইউনাইটেড খুবই ভালো খেলে, বাট স্টিল তাদের গোললেস ড্র করে ম্যাচটা থেকে মাত্র 1 পয়েন্টই নিতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচটা আমরা বলতে পারি এটা যে গোল কিপিং ব্রিলিয়ান্স, মানে দুটো গোলকিপারের মধ্যে লড়াই চলছিল যে কে কত বেশি সেভ করতে পারে। সেখানে আমরা যদি দেখি, তো ম্যানচেস্টার ইউনাইটেড টোটাল 24 শটস নিয়েছিল, বাট ডিন হেন্ডারসন সেই দেওয়ালের মানে ওয়াল হয়ে দাঁড়িয়ে আছে গোলের গোল লাইনে, সেখানে একটাও গোল কিন্তু ভেতরে ঢুকতে দেয়নি। 24 শটস মানে 24 শটটা সেভ, মানে এতগুলো সেভ, একটা বিশাল বড় একটা উপলব্ধি ডিন হেন্ডারসন। আমরা এতগুলো গেম উইক দেখে আসছি, আমরা আগের গেম উইকও আগের ভিডিওতে যেটা আমরা ডিসকাস করেছি বলেছিলাম যে ডিন হেন্ডারসন সেরকম পয়েন্ট দিচ্ছে না। আগের গেম উইকে যখন 1 পয়েন্ট দিয়েছিল, তার গেম উইক তার আগের গেম উইকের 2 পয়েন্ট দিয়েছিল, তো সেরকম পয়েন্ট দিচ্ছে না। বাট এই গেম উইকে সেটা আমাদেরকে ভুল প্রমাণ করে টোটাল 7 পয়েন্টস দিয়েছে ডিন হেন্ডারসন। অ্যান্ড এটা একটা, এই ডিন হেন্ডারসনের এই এত রাজকীয় সেভের জন্যই কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড একটাও গোল করতে পারেনি। অ্যান্ড সেটা খুব ডিসঅ্যাপয়েন্টিং, কারণ পুরো ম্যাচটাই কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড নিজের দাবদাবা রেখেছিল। সব থেকে বেশি পজিশন ছিল, সব থেকে বেশি শটস, 24 টোটাল শটস ছিল। অ্যান্ড এটাও নয় যে ক্রিস্টাল প্যালেসের প্লেয়াররা এজে এরাও কিন্তু অনেক শটস নেয়, ওইদিকে ম্যানচেস্টার ওনানাও কিন্তু প্রচুর সেভস করে। অ্যান্ড ওনানাও ব্রিলিয়ান্ট গোলকিপিং এর জন্য কিন্তু দুটো তো এমন এত সুন্দর সেভ ছিল যে দুটো ব্রিলিয়ান্ট মানে গোল হয়ে যেত ক্রিস্টাল প্যালেসের থ্রু দিয়ে, বাট সেটা হতে দেয়নি। সে ওনানাকেও সেটা থ্যাঙ্কফুল জানাবে ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্সরা, যে তার জন্য কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড গোল খায়নি। তো হেন্স আমরা এটাই বলবো, ডিন হেন্ডারসন আর ওনানার একটা ফাইট, সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড ভালো খেলেও গোললেস ড্র করে 1 পয়েন্ট নিয়েই যেতে পারে এখান থেকে। তো সেটা খুব ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট টেং হ্যাগের ম্যানচেস্টার ইউনাইটেড টিমের কাছে। আশা করব নেক্সট গেম উইকে আবার ভালো কিছু পারফরমেন্স দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আবার নিজের জেতার ফর্মে ফিরে আসবে। একেবারে। এবং ডিন ডিন হেন্ডারসন কিন্তু আগে ম্যানচেস্টার ইউনাইটেডেই ছিল, তো সেখানে তার একটা তাগিদও ছিল তার পুরোনো টিমের কাছে, দেখানো যে সে কিরকম প্লেয়ার এবং কিরকম গোলকিপার হিসেবে দাঁড়িয়ে থাকতে পারে একটা টিমের জন্য। এই এবং তাতেই আমাদের মানে শনিবারের সব খেলা শেষ হয়ে যায়, এবং তারপরে আমরা চলে আসবো রবিবার যে দুটো খেলা হয়। তার মধ্যে প্রথম খেলা হয় ব্রাইটন আর নটিংহাম ফরেস্ট। খেলাটা খুবই একটা হাড্ডাহাড্ডি খেলা হয়, যার এন্ড রেজাল্ট হয় 2-2। প্রথমত নটিংহাম ফরেস্টের থেকে 13 মিনিটেই গোল চলে আসে ক্রিস উডের থেকে, যে কিন্তু এইবার খুবই ভালো ফর্মে আছে, এবং প্রায় আমরা দেখছি তিনি কিন্তু গোল স্কোরিং শিটে তার নাম থাকছে। এবং তারপরে সেই 13 মিনিটের গোলের পর ইকুয়ালাইজার চলে আসে হেসেলউডের থেকে ব্রাইটনের 42nd মিনিটে। এবং তারপরেই আবার 45 মিনিটে 3 মিনিট পরেই কিন্তু ওয়েলব্যাক গোল করে দেয়, এবং ম্যাচটা হাফ টাইমে 2-1 হিসেবে ম্যাচটা দাঁড়িয়ে থাকে। তারপরেও খুব হাড্ডাহাড্ডি খেলা হয়, এবং 70 মিনিটে আবার নটিংহাম ফরেস্টের কিন্তু শশা গোল করে দেয়। সেখানে টোটাল ম্যাচটাই স্কোর 2-2 হিসেবে কমপ্লিট হলেও আমরা যদি দেখি ব্রাইটন কিন্তু পুরো ম্যাচটাই ডমিনেট করেছে। পজিশন আমরা যদি দেখি 70-30 ছিল প্রায় খেলাটাই।
ব্রাইটন 14টা শট নিয়েছে, সেখানে নটিংহাম ফরেস্ট কিন্তু 4টে শট নিয়েছিল। এবং পুরো ম্যাচটাই আমরা যদি দেখি কিন্তু ডমিনেট করে ব্রাইটন, কিন্তু এন্ড রেজাল্টটা 2-2 হয়। আর এছাড়াও বলার ইন্টারেস্টিং বিষয় যে এই দুটো টিম এবং এর পরের দুটো টিম, যেই দুটো টিম নিয়ে কিশোর কথা বলবে, এই সানডে এই 4টে টিম কিন্তু এখনো প্রিমিয়ার লিগে আনবিটেন। এবং ব্রাইটন আর নটিংহাম ফরেস্টও প্রিমিয়ার লিগে এখনো আনবিটেন। এবং এই খেলাটাও কিন্তু খুব ভালো হয়, একটা হাড্ডাহাড্ডি খেলা হয়, যেখানে কিন্তু কোনো ম্যাচই লাস্ট অব্দি 3 পয়েন্ট বার করতে পারে না, দুজনেই 1 পয়েন্ট নিয়ে স্যাটিসফাইড থাকতে হয় তাদেরকে। এটাই ছিল সানডের প্রথম খেলা। হ্যাঁ, সন্দীপ যেটা বলছিল, আমাদের এই গেম উইক 5 শুরু হওয়ার আগে টোটাল 5টা টিম যারা একটাও হারেনি, কিন্তু নিউ ক্যাসেল সেটা ফুলহ্যামের কাছে হেরে তারা প্রথম হার এই সিজনের, ফুলহ্যামের কাছে হারে। বাট যেটা সন্দীপ বললো, এই যে ব্রাইটন আর নটিংহাম ফরেস্ট দুজন কিন্তু এখনো পর্যন্ত আনবিটেন। তারা আগের ম্যাচটাও, এই গেম উইকের ম্যাচটা 2-2 ড্র করে এখনো আনবিটেন। অ্যান্ড যেটা লাস্ট ম্যাচ, যেটা দ্য মোস্ট অ্যাওয়েটেড ম্যাচ অফ দিস সিজন, দ্যাট ইজ দ্য ফার্স্ট ডার্বি, সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি ভার্সেস আর্সেনাল। এটা মানে একটা বিশাল হাড্ডাহাড্ডি ম্যাচ হয়। মানে দুজন দুজন দুটো বড় বড় টিম, দুটো টপ টিম, তাদের মধ্যে খেলা। ম্যানচেস্টার, এবার আর্সেনাল খুবই ভালো খেলেছে, বাট স্টিল যেটা হয়, ম্যানচেস্টার সিটি হচ্ছে টপ টিম, তারা চ্যাম্পিয়ন টিম। চ্যাম্পিয়ন টিমরাও কঠিন পরিস্থিতি থেকেও কিন্তু তারা পয়েন্ট বার করে নিয়ে আসতে পারে। তো শুরুতে আমরা দেখে নেবো এরিন হ্যালান্ডের থ্রু দিয়ে 9 মিনিটে এক গোল দিয়ে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। তারপরে 22 মিনিটসে রিকার্ডো কালাফিওরের থ্রু দিয়ে 1-1 করে আর্সেনাল। এখানে মার্টিনেলির অ্যাসিস্ট হয়। সেকেন্ড, আবার ফার্স্ট হাফ শেষ হওয়ার আগেই গ্যাব্রিয়েলের হেডের থ্রু দিয়ে আর্সেনাল কিন্তু 2-1 এগিয়ে যায়। বাকায়কো সাকার একটা অ্যাসিস্টের থ্রু দিয়ে গ্যাব্রিয়েল হেড করে এখানে 2-1 এগিয়ে দেয় আর্সেনালকে। বাট সেখানেই শুরু হয় আরেক ড্রামা, সেটা হচ্ছে ট্রসার্ডের রেড কার্ড। অ্যান্ড সেই রেড কার্ডটা খেয়ে আর্সেনাল হয়তো 2-1 এগিয়ে যায়, বাট তারা কিন্তু একটা ম্যান পিছিয়ে যায়, মানে টোটাল 10 ম্যান নিয়ে তাদেরকে নেক্সট হাফটা খেলতে হয়। অ্যান্ড সেই নেক্সট হাফের মধ্যে স্ট্যাটস যেটা হচ্ছে, ম্যানচেস্টার সিটি 88% পয়েসেন নিয়ে পুরো ম্যাচটা খেলে। সেখানে আর্সেনাল কিন্তু দুর্দান্ত ডিফেন্স করে, আর বলতে হবে তাদের গোলকিপার ডেভিড রায়ার দুর্দান্ত পারফরমেন্স। মানে ডেভিড রায়া একটা দেওয়ালের মতো দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটিকে একটাও গোল দিতে দেয়নি। এরিন হ্যালান্ড এত শর্টস করেছে, মেরেছে, প্লাস টোটাল 38টা শর্টস নিয়েছিল ম্যানচেস্টার সিটি সেকেন্ড হাফে, সেটা একটা ওয়ান অফ দ্য রেকর্ড। বাট সেই সেই একটা শটও কিন্তু গোলে কনভার্ট হয়নি। বাট যেটাই বললাম, অ্যাট দ্য এন্ড জন স্টোনস একটা সাবস্টিটিউট হয়ে আসে, জন স্টোন ডিফেন্ডার, তিনি 90+8 মিনিটে ইঞ্জুরি টাইমে গোল করে ম্যাচটাকে 2-2 ড্র করে দেয়। মানে আর্সেনালের কাছে এটা বিশাল বড় একটা ডিসঅ্যাপয়েন্টিং ম্যাচ, কারণ হচ্ছে তারা ভেবেছিল এই সিজনের ম্যানচেস্টার সিটির হোমে ইতিহাস স্টেডিয়াম থেকে 3 পয়েন্ট ছিনিয়ে নিয়ে আসবে, প্লাস 10 ম্যানে খেলে, মানে একটা বিশাল বড় একটা স্টেটমেন্ট উইন হতে পারতো আর্সেনালের কাছে। বাট লাস্ট ইনজুরি টাইমে সেই ম্যাচটা ড্র করে, মানে গোল খেয়ে ম্যাচটা, মানে সেই স্টেটমেন্টটা দিতে পারলো না। বাট ওভারঅল আর্সেনাল ম্যানচেস্টার সিটি দুজনই মানে হাড্ডাহাড্ডি লড়াই করে। আর্সেনাল নিজেদের ডিফেন্স প্লাস গোলকিপিং করে তাদের আলাদাই একটা টিমের পারফরমেন্স, যেটা গোয়ার্ডিওলা লাস্টে গেমের শেষেও বলেছে যে আর্সেনাল ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট টিম যেটা গোয়ার্ডিওলা ফেস করেছে নিজের লাস্ট দুটো সিজন ধরে। বাট সেটা মানে পয়েন্টের থ্রুতে আর্সেনাল সেটা বোঝাতে পারছে না, কারণ ভালো খেলেও কিন্তু ড্র করেই আসতে পারছে, জিততে পারছে না। সেটাই হয়তো যাই না, হয়তো এই সিজনেও লাস্টে কিন্তু দেখা যাবে এই 2 পয়েন্টের জন্য হয়তো আর্সেনাল পিছিয়ে গেল চ্যাম্পিয়নশিপ থেকে। বাট সেটা সময় বলবে। বাট এটা একটা খুব ভালো সুবর্ণ সুযোগ ছিল আর্সেনালের কাছে ম্যানচেস্টার সিটির কাছ থেকে 3 পয়েন্ট টোটাল নিয়ে আসার। তো মানে কিছু করার নেই, বাট এটাই হচ্ছে চ্যাম্পিয়নের লড়াই। এট দ্য এন্ড বলবো, একটা আমাদের একটা নিউট্রাল ফ্যান্সদের জন্য বলবো, একটা ইকুয়াল 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 2-2 ড্র হয়েছে। সব ফ্যানরাই মানে হ্যাপি যে কেউ জেতেনি, দুজনই ভালো খেলেছে, দুজনই ভালো খেলে কেউ হারেনি, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো এইটাই ছিল লাস্ট ম্যাচ, এন্ড আমরা প্রত্যেকটা ম্যাচের অ্যানালিসিস করলাম। সন্দীপ, তোমার মতে কোন ম্যাচটা সব থেকে বেশি এক্সাইটিং, অ্যান্ড কোন ম্যাচটা দেখে সব থেকে বেশি মনে হচ্ছে যে এই গেম উইকের সব থেকে বেস্ট ম্যাচ? দেখ, আমার এই উইকে অনেক কটাই খেলা ভালো লেগেছে, কিন্তু সানডে যেই দুটো ম্যাচ ছিল দুটোই হাড্ডাহাড্ডি খেলা। দুটো 4টে টিমই কিন্তু বুঝিয়ে দেয় তারা কেন এখনো আনবিটেন। প্রথম খেলাটাই যদিও আমরা দেখলাম যে 70 মিনিট ব্রাইটনের একটা অন পেপার খুব ভালো টিম থাকলেও তারা ডমিনেট করলেও, কিন্তু 70 মিনিটে নটিংহাম ফরেস্ট ইকুয়ালাইজার নিয়ে চলে আসে। এবং সিমিলারলি যদি আমরা লাস্ট ম্যাচটা দেখি ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল, হ্যালান্ড যেরকম তার থেকে আমরা আশা করে থাকি, প্রথম ধারে গোল দিয়ে দেওয়ার পরও আর্সেনালের দুজন ডিফেন্ডার
দুজন ডিফেন্ডারের থেকে দুটো গোল চলে আসে, এবং গ্যাব্রিয়েল কিন্তু পরপর দুটো গেম উইকে দুটো হেডে গোল করে চলে গেল আর্সেনাল হয়ে। তো এই জন্যই গ্যাব্রিয়েল অনেক এপিএল ম্যানেজার্স এর টিম লিস্টেও আছে, এবং বড় বড় ম্যাচে যেখানে অনেক এপিএল ম্যানেজার্স হয়তো তাকে সরিয়ে দিয়েছিল যে সে হয়তো ভালো দিতে পারবে না এই ভেবে, সে কিন্তু গোল স্কোর করে দিয়েছে দুটো ম্যাচে। এবং যে আর্সেনাল লাস্ট অব্দি যে সেকেন্ড হাফটা 10টা ম্যান নিয়ে খেলেছে, সেটা খুবই একটা, তার মানে বলার মতন বিষয়, খুবই ভালো খেলেছে তারা। লাস্টে জন স্টোনস আবার একটা গোল করেই দেয়, যেমন সে আগে যখন, আগের বারে যখন আর্সেনালের সাথে খেলা হয়েছিল, হারিয়ে দিয়েছিল হয়তো সেই ম্যাচটা, আমার যতদূর মনে পড়ছে, আর্সেনাল ম্যান সিটিকে এই স্টেডিয়ামেই, সেখানেও কিন্তু জন স্টোনের থেকে গোলটা আসে। এবং এই ম্যাচেও জন স্টোনের থেকেই গোলটা চলে আসে, সেটাও আবার 90+8 মিনিটে। তো এটাই দেখায় যে ম্যানচেস্টার সিটি কেন একটা চ্যাম্পিয়ন টিম। লাস্ট মুহূর্ত, লাস্ট মিনিট অব্দি তারা কিন্তু ম্যাচটাকে হারার জন্য রাজি ছিল না, এবং দে ফর টিল দি এন্ড। তো সেই জন্যই ম্যাচটা তারা ড্র করতে পারে, এবং খুবই হাড্ডাহাড্ডি খেলা। তো এই দুটো ম্যাচই আমার মনে হয় খুবই ভালো খেলা হয়েছে এই গেম উইকে। তাছাড়া তাছাড়া তোর কিশোর কি মনে হয় হালান্ডের এখন অব্দি কটা গোল হয়েছে? হালান্ড তো মানে প্রত্যেকটা গেম উইকেই মানে নিজের সেরা খেলা দিয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রথম 5টা গেমে মানে প্রথম 4টে গেম উইকের মধ্যে দুটো হ্যাট্রিক, মানে এগুলো হচ্ছে মানে আনবিলিভেবল স্ট্যাটস, ঠিক আছে। প্লাস এই গেম উইকেও আমরা ভেবেছিলাম যে আর্সেনাল যে প্রথম 4টে গেম উইক যেভাবে ডিফেন্স করছিল, হ্যাঁ সেই ডিফেন্সের থ্রু দিয়েও কিন্তু হ্যালান্ড আবার নিজের কিন্তু গোল করে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেয়। তো হ্যালান্ড নো ডাউট তার মানে আমি বলবো সেরা ফর্মে আছে। অ্যান্ড যেটা আমরা আগের বারও বলেছিলাম দর্শক বন্ধু, যে হ্যালান্ডকে কিন্তু টিমের মধ্যে রাখতেই হবে। বাট এই গেম উইকে আমি একটা ডিসঅ্যাপয়েন্টিং হচ্ছি সালার পারফরমেন্স নিয়ে। সালা যে প্রথমে যে শুরু করেছিল, প্রথম দুটো গেম উইক বা প্রথম 3টে গেম উইক যে শুরুটা করেছিল গোল প্লাস অ্যাসিস্ট, লাস্ট দুটো গেম উইক থেকে কিন্তু সেই রকম আমরা রিটার্ন পাচ্ছি না। মানে অনেক চান্সও কিন্তু তিনি মিস করেছেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার যে সালাকে কি এপিএল ম্যানেজাররা টিমে রাখবে, না ওর জায়গায় আরো ভালো পারফরমেন্স যারা দিচ্ছে, যেমন সাকা আছে, পালমার আছে, সন আছে, তারা কিন্তু আরো ভালো বেশি পয়েন্ট দিচ্ছে সালার থেকে। তো সেই রিস্কটার জন্য আমরা আরো আলাদা ভিডিও নিয়ে আসবো, সেই সব কি ডিসিশন হতে চলেছে, কি কি স্ট্র্যাটেজি নিয়ে এগোতে হবে। প্লাস এইবারের যে গেম উইক 6 এর পরে অনেক টিমের কিন্তু ফিক্সচার্স চেঞ্জ হচ্ছে, মানে খুব ভালো ফিক্সচার্স আসবে, যেমন আর্সেনালের, প্লাস ব্রেন্টফোর্ডের, প্লাস স্পার্সের। এইসব টিমদেরকে টার্গেট করতে হবে। অ্যান্ড সেই সব নিয়ে স্ট্র্যাটেজিক্যালি কি কি ওয়াইল্ড কার্ড টিম হতে পারে সেটাও নিয়ে আমরা বিস্তারিতভাবে এই উইকে একটা ভিডিও নিয়ে আসবো। তো এটাই হচ্ছে আজকের আমাদের অ্যানালিসিস। তো দর্শক বন্ধুরা, আমরা আশা করব আমাদের এই অ্যানালিসিস, গেম উইক 5 অ্যানালিসিস অ্যান্ড রিভিউ এটা আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড আপনারা কমেন্ট করবেন আমাদের কিছু, যদি ভিডিওর কোনো আইডিয়া আরো যদি দিতে পারেন সেটা আমরা অ্যাড করব নিশ্চয়ই আমাদের ভিডিওর মধ্যে। আমাদের ভিডিওটা আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন, যাতে আমরা আরো এগোতে পারি। অ্যান্ড আমাদের আপনাদের হেল্প দরকার আমাদের এগিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড আপনারা পাশে দাঁড়ালে আমরা আরো ভালো কন্টেন্ট অ্যান্ড আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো থ্যাংক ইউ। অ্যান্ড আজকের জন্য এখানেই শেষ করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন and সুস্থ থাকবেন। অ্যান্ড আমরা নেক্সট একটা ভালো ভিডিও নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। সো নমস্কার, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।